সবাইকে আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্স দ্য হাসলার শো এপিসোড 9 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক নাইম এবং আমার সাথে কোহোস্ট হিসেবে আজকে উপস্থিত আছেন আমি রেহনুমা জয়ী। অলরাইট, এবং গেস্ট হিসেবে আজকে আমাদের শোয়ে উপস্থিত আছেন ক্রিয়েটিভ ফটোগ্রাফার এন্ড ভিজুয়াল স্টোরি টেলার সাইদ ওমর ফয়সাল ভাইয়া। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু ব্র্যান্ড ক্যানভাস। হ্যালো, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। অলরাইট, ফার্স্টে একটু বর্তমান হালচাল নিয়ে জিজ্ঞেস করতে চাই যে এখন কি নিয়ে ব্যস্ততা চলছে আর কেমন যাচ্ছে লাইফ। সো আহ, আপাতত আসলে অনেক কিছু নিয়েই ব্যস্ততার মধ্যে আছি। কারেন্টলি একটা ডকুমেন্টারি প্রজেক্ট চলছে একটা ইন্টারন্যাশনাল এনজিওর সাথে। আর পাশাপাশি অনেক ঠান্ডা। সো শীতের সময় নরমালি সবাই একটু ঘুরতে বের হয়। ঘোরার প্ল্যান ছিল অনেক বেশি, কিন্তু আসলে শীতের মধ্যে হয়ে উঠতেছে না। সো সবকিছু মিলিয়ে আসলে ইটস গোয়িং অল গুড অ্যান্ড ইয়া। অলরাইট, সো আমি আমাদের আড্ডা শুরু করতে চাই। ফার্স্টে জিজ্ঞেস করতে চাই ভাইয়া, লেন্স প্লেয়ার স্টুডিও নিয়ে যে লেন্স প্লেয়ার স্টুডিওর যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এবং শুরুর দিককার কি কি চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হয়েছেন, যেহেতু একটা নতুন কিছু শুরু করতে গেলে অবশ্যই আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো আপনি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, এই গল্পটা পুরোটাই শুনতে চাই আর কি, বড় করে শুনতে চাই, রাইট? ওকে। লেন্স ফ্লেয়ার স্টুডিওটা আসলে খুব বেশি দিনের নাম না, এটা খুব রিসেন্ট টাইমসে একটা একটা নেওয়া একটা নাম। আমি আসলে ফটোগ্রাফ, তাহলে জার্নিটা শুরু করতে গেলে আমাকে যেতে হবে 2018 সালে। সেখানে আসলে আমি ছবি তুলতাম প্যাশন থেকে, লাইক ছোট ফোন। আমার এখনো মনে আছে যে নোকিয়া C2 একটা বাটন ফোন ছিল, যেটার 3.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ছিল ওই ফোনটাতে। সো ওইটা ওই সময় আসলে অসাধারণ একটা ক্যামেরা ছিল নরমালি, কারণ হাই কোয়ালিটি ক্যামেরার অ্যাক্সেসটা আসলে সবার কাছে থাকতো না। তো ওই সময় ওই মোবাইলের ক্যামেরা দিয়ে আসলে অনেক ছবি তোলা যেত। তারপরে ধীরে ধীরে যখন 19-20 এর দিকে যখন অ্যান্ড্রয়েড ফোনের অ্যাক্সেস পেলাম, তো পাওয়ার পরে আসলে তখন ওই যে গুগল ক্যামেরা, যেটা গুগল পিক্সেল আমরা দেখতে পাই, গুগল ক্যামেরার মডেড ভার্সন পাওয়া যেত, যেটা আমরা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারতাম। তো ওইগুলো নিয়ে আসলে অনেক ফ্যাসিনেশন ছিল। কিভাবে আসলে গুগল ক্যামেরা ইউজ করতে, মানে করা যাইতে পারে, কিভাবে নাইট ফটোগ্রাফি করা যেতে পারে, আকাশে তারার ছবি তোলা যাইতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক ফ্যাসিনেটেড ছিলাম তখন। পাশাপাশি যখন ছবি তুলতে তুলতে একটু ঘাটাঘাটি করলাম যে আচ্ছা, আমি এইভাবে ছবিটা তুলতেছি, এটা একটু কিভাবে বেটার ভাবে তোলা যায়। আর আরেকটা বিষয়, এটা আসলে আমার যেটা মনে হয় যে আপনি যদি একটা ভালো ছবি তুলতে চান, আপনি যদি একটা ভালো কম্পোজিশন করতে চান, হতে পারে সেটা ছবি, হতে পারে সেটা ভিডিও, আপনাকে আসলে আগে ছবি বা ভিডিও দেখতে হবে। আপনি যত এক্স্যাক্টলি। সুন্দরভাবে মানুষের ছবি বা ভিডিও দেখতে পারবেন, দেখতে জানবেন, তত সুন্দরভাবে আসলে আপনি নিজে ওই ছবি বা ভিডিওটাকে ক্রিয়েট করতে পারবেন। তো আমি আসলে অনেক অনেক ছবি দেখতাম, অনেক ভিডিও দেখতাম কিভাবে তারা বানাচ্ছে। আহ, আর সব থেকে এই জার্নিতে আসলে সব থেকে বেশি আমাকে হেল্প করেছে ইউটিউব। যখনই যে কোনো বিষয়ে যখন প্রবলেম ফেস করেছি, তখনই চলে গিয়েছি ইউটিউবের কাছে। কিভাবে হাউ টু লিখে সার্চ দিলেই সবকিছু জানতে পেরেছি। তো এইভাবে আসলে ধীরে 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 একটা পর্যায়ে যখন 2020 ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তারপরে কিছুদিনের যাবত একটু ফটোগ্রাফি থেকে দূরে ছিলাম, কারণ নতুন ভার্সিটিতে ভর্তি হয়ে আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি সবাই একটু ব্যস্ত থাকে। আমারও ঠিক সেভাবেই কেটেছে। কিন্তু ঠিক 3 মাস পরে যখন করোনা শুরু হলো, কোভিড-19, তখন আবার মানে আটকে গেলাম বাসায়। প্রায় 1.5 বছর চলে গেল। আহ 1.5 বছরের মধ্যে আসলে টুকটাক কিছু বাসা থেকে তো বের হওয়া যেত না, কিন্তু বের হয়ে লাইক হালকা পাতলা টুকটাক ছবি তুলতাম, একটু ভিডিও করতাম মোবাইল ফোনেই সব সময়। 2023 সালে আসলে প্রথম যখন আহ, আমার ফটোগ্রাফি অফিসিয়ালি শুরু করি, অফিসিয়ালি শুরু করার আগে আসলে একটা রিজন আছে। সেটা হচ্ছে যে আমি এর আগে ভ্লগ করতাম। বাই দ্য ওয়ে, আমি খুব লাইক ট্রাভেলিং খুব পছন্দ করি। আমার মোটামুটি 55টা জেলা ঘোরা হয়ে গিয়েছে এখন পর্যন্ত। ও নাইস। আর বাকি আছে 9টা। তো ঘোরাঘুরি পছন্দ করাতে আসলে আমার যে ভিডিও করাটা বা বিভিন্ন জায়গায় ছবি তোলাটা, এটা খুব ফ্যাসিনেট করতো। অ্যান্ড মজার বিষয় হচ্ছে যে আমি এই যে 55টা জেলার মধ্যে 43টা জেলা আমি সাইকেল নিয়ে ঘুরেছি। সাইকেল রিয়েলি? সাইক্লিং, লাইক লং রাইড যেগুলাকে বলে।
তো ওই হুম, ব্লগ হুম, হুম। করা, যে ফটো ভিডিও কম্পোজিশনের যে টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে, করতে আসলে মোটামুটি একটা এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছিল। 2023 এ এসে মনে হলো যে আচ্ছা, ক্যামেরার শখ তো আসলে অনেকদিন থেকেই, যে ক্যামেরা কিনবো। কিন্তু আসলে কখনো ওই আ সামর্থ্য আসলে হয়ে ওঠেনি। কারণ আমি সবসময় চেষ্টা করেছি যে নরমালি ক্যামেরা ওন করা এটা আসলে আ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একটু হায়ার লেভেলের একটা শখ বলা যেতে পারে। লাইক একটা ক্যামেরা, ভালো ক্যামেরার দাম আসলে অনেক হয়ে থাকে। সো কখনো হুম, আসলে হুম। সাহস করে পারিনি যে না বাসা থেকে চাইবো, এরকম আসলে কখনো ইচ্ছা হয়নি। তো আমার ১ম একটা ক্যামেরা কিনেছিলাম যেটা হচ্ছে Sony a6000 সিরিজের মিররলেস। আ হুম, এটা মোটামুটি লাইক ২০১৪ সালের একটা ক্যামেরা। যেটাতে 50 একটা লেন্স দিয়ে আমি হচ্ছে ফটোগ্রাফি শুরু করি। তখন আসলে টুকটাক ফ্রেন্ড সার্কেলের ছবি তুলতাম। আ তারপর হচ্ছে নেচারের ছবি তুলতাম। টুকটাক ভিডিও করতাম। খুব আসলে মানে খুব বেশি আসলে কাজ করা হয় নাই কখনো। প্রফেশনাল এরিয়াতে আসলে ওইভাবে পা দেওয়া হয় নাই। পরবর্তীতে আ আচ্ছা, ওই সময় আমার একটা পেজ ছিল যেটার নাম ছিল হচ্ছে শাটার স্পিড। আ তো ওকে। ওইখানে আসলে কিছু ছবি আমি পোস্ট করতাম। যদিও ওই পেজটা এখন আসলে আর নাই। আ ওইটা ভ্যানিশ হয়ে গেছে সামহাউ। পরবর্তীতে ১ বছর মতো চলে গেল। তখন আবার ফটোগ্রাফির যে ক্রেজটা ছিল ওইটা আবার কেন জানি কমতে শুরু করলো। আ অনেকগুলা বিষয়ের সাথে জড়িত ছিলাম। যেমন ধরেন হুম, একই সাথে স্পোর্টস প্লাস হচ্ছে পড়াশোনার একটা প্রেশার ছিল, ট্রাভেলের একটা প্রেশার ছিল। সবকিছু মিলিয়ে আসলে ওই যে ছবি তোলার যে প্যাশনটা, ওইটা আসলে ধীরে, ধীরে হারিয়ে যায়। পরে আবার ব্লগিং এ ফিরে আসলাম, নিজের ভিডিও বানালাম। কিন্তু আসলে কখনোই রেগুলার হওয়া হয় নাই। এই জায়গাতে কনসিস্টেন্ট হতে পারি নাই। যার কারণে আসলে আ ওই ব্লগিং এর পার্টটাও আসলে একটা পর্যায়ে শেষ হয়ে যায়। ঠিক পরে ওকে। ২০২৪ সালের জুন মাসে আমি আমার এখনো মনে আছে। আমার একটা লেন্স খুব পছন্দ হয়েছিল। যেটা হচ্ছে Viltrox এর একটা লেন্স। তো আমি আগে লেন্সটা কিনি আ বিফোর বাইং দ্য বডি। তো আমি লেন্সটা বডি, কিনে হ্যাঁ। রেখে মাসখানেক পরে আমি হচ্ছে একটা ক্যামেরা কিনি যেটা হচ্ছে Sony a6400। খুবই দারুণ একটা ক্যামেরা, খুবই ভার্সেটাইল। আ এটা দিয়ে মোটামুটি আরকি সেমি প্রফেশনালি অনেক কাজ করা যায়। আ তো সেখান থেকে আসলে আমার কাইন্ড অফ প্রফেশনাল যে ফটোগ্রাফি বলে যে আ টাকার বিনিময়ে ফটোগ্রাফি, সেটা আসলে আমার শুরু হয় ২০২৪ এর জুনে। তো সেখান থেকে আসলে কিছু লাইক তখনও ফ্রেন্ড সার্কেলের ছবি তুলেছি। বিভিন্ন কাপল ফটোশুট করেছি। ধীরে, ধীরে যখন এখান থেকে কিছু ওয়েডিং ও কভার করেছি। তো একটা পর্যায়ে গিয়ে আসলে আমার মনে হলো যে আ এই যে ওয়েডিং ফটোগ্রাফি বা কাপল ফটোগ্রাফি, এই জায়গাটা আসলে অনেক স্যাচুরেটেড হয়ে আছে। আপনি যদি দেখেন যে আপনার একটা ক্যামেরা আছে, তার মানে আপনি ফটোগ্রাফার। সো এই ফটোগ্রাফার হতে আসলে আপনার আ খুব বেশি কোয়ালিফিকেশন এর দরকার হয় না। লাইক পার্টিকুলারলি হুম, একাডেমিক কোয়ালিফিকেশন এর দরকার হয় না। সো যখন আপনি ফটোগ্রাফার হয়ে যাচ্ছেন, মার্কেটে অনেক বেশি ফটোগ্রাফার, তখন আসলে আপনি যে কোয়ালিটিটা দিচ্ছেন, সেই কোয়ালিটির বিনিময়ে আপনাকে যেভাবে আসলে ডিল করা উচিত, যেভাবে ট্রিট করা উচিত, সেভাবে আসলে আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না। এই ব্যাপারটা আসলে আমাদের আ বাংলাদেশে এখন বর্তমানে খুবই বড় একটা লাইক বড় একটা বিষয় বলতে পারি। তো পরবর্তীতে আমার আসলে মনে হলো যে এই জায়গাটা আমি যদি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি যে আ আ লাইক আমার পড়াশোনার জায়গাগুলা, যে আমি এডুকেশন নিয়ে পড়াশোনা করেছি বা হচ্ছে হুম, আমি ক্লাইমেট নিয়ে আমি ভলান্টিয়ারি একটা অর্গানাইজেশনের সাথে কাজ করি। গ্রিন ম্যান নামে হুম, একটা অর্গানাইজেশন আছে যেটা সাতক্ষীরা বেসড এবং ৪ টি জেলাতে কাজ করে। তো তাদের হুম, সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। যেখানে ক্লাইমেট নিয়ে অনেক কাজ করি। তো আ যখন আসলে এই বিষয়গুলো দেখি তখন আসলে আমার এই যে ডকুমেন্টারি যে বিষয়গুলা, এই দিকটা আমার খুব মানে টানে আরকি। সো তখন বিভিন্ন ধরনের বিভিন্ন এনজিও, আইএনজিও এই জায়গাগুলোর ভিডিওগুলো দেখলাম। বিভিন্ন কর্পোরেট লেভেলের যে কাজগুলা সেগুলো দেখলাম। দেখে আমার মনে হলো যে আচ্ছা, এই জায়গাতে আসলে ভালো কিছু করা যেতে পারে। কারণ একটা 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 জায়গা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলাতে। আ যে আপনি যদি প্রপারলি ওই কমিউনিকেশনটা মেইনটেইন না করতে পারেন, যেকোনো কর্পোরেট কোম্পানির সাথে বা কোনো এনজিও বা আইএনজিওর সাথে, তাহলে আপনি আসলে এই জায়গাতে ফ্লারিশ করতে পারবেন না। সো আমার আলহামদুলিল্লাহ আমার ভার্সিটির নেটওয়ার্ক থেকে আসলে আ অনেক মানে কাজের সুযোগ পেয়েছি। যেটা আসলে ধীরে, 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 ধীরে আ
একটা পর্যায়ে চলে এসেছে। সো ভাইয়ের কোশ্চেন ছিল যে আসলে লেন্স ফ্লেয়ার স্টুডিও কিভাবে আসলে এই পর্যন্ত। সো লেন্স Right. ফ্লেয়ার স্টুডিওটা আমি ২০২৪ সালের যখন জুনের কথা বললাম, ঠিক ওই সময় আমি আসলে শুরু করি। তো ওই সময় থেকে এখন পর্যন্ত লেন্স ফ্লেয়ার স্টুডিও আছে। বাট আমার যেটা মনে হয় যে আমাকে আসলে লেন্স ফ্লেয়ার স্টুডিও নামে যতটুকু চিনে মানুষ, তার থেকে বেশি আসলে আমাকে চিনে। মানে আমার গণ্ডিটা আসলে খুব ছোট। আমি খুব ফেমাস কেউ না, বা আমি ন্যাশনাল ওয়াইড আসলে খুব সুপরিচিত না। কিন্তু যেটুকু কাজ আমি এখন পর্যন্ত করেছি বা এখন পর্যন্ত করছি, তার মধ্যে আসলে মানে আমার লেন্স ফ্লেয়ার স্টুডিওর থেকে আমার পরিচয়টা আসলে অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেটা আমি বলেছি যে নেটওয়ার্কিং এর জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো ইয়া থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আহ, কাজ যদি আপনি এভাবে করতে থাকেন, ইনশাল্লাহ সবাই একদিন আপনাকে ঠিকই চিনে নেবে। অলরাইট, সো আমি আর জয়ীর কাছে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন প্লিজ, জয়ী। আর কিছু জানার ছিল, যেমন ট্রাভেল ফিল্ম আর ডকুমেন্টারি, এই দু ধরনের কাজের মধ্যে আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় কোনটা? এছাড়া আরেকটা হচ্ছে যে মানে এর মধ্যে কোনো যদি মজার এক্সপিরিয়েন্স থাকে কিংবা অভিজ্ঞতা থাকে তাহলে শেয়ার করতে পারেন আমাদের সাথে। ওকে, ট্রাভেল ফিল্ম এবং হচ্ছে ডকুমেন্টারি, দুইটার মধ্যে জি। কোনটা ইন্টারেস্টিং বেশি, নাকি কোনটা মানে আমার পছন্দ কোনটা বেশি? বা ইন্টারেস্টিং বেশি এবং আপনার কাছে এই রিলেটেড কোনো মজার এক্সপিরিয়েন্স আছে কিনা? ওকে, প্রথমত যদি বলি, ট্রাভেল ফিল্ম এর দুইটা পার্ট আছে, মানে প্রত্যেকটা কাজেরই আসলে দুইটা করে সাইড আছে। একটা হচ্ছে হুম পার্সোনাল, হুম। আর একটা হচ্ছে যে যেটা কমার্শিয়াল। সো আমি বলেছি যে প্রায় ২-২.৫ বছর মতো আমি হচ্ছে নিজের জন্য কাজ করেছি। পার্সোনাল জেক্স ঘুরেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। কিন্তু একটা পর্যায়ে যখন আসলে কমার্শিয়ালি মুভ করি, এই জায়গাটা আসলে সবথেকে বড় একটা ডিলেমার জায়গা যে আ আমি এমন অনেক মানুষ দেখেছি যারা আসলে ফটোগ্রাফিটাকে এত বেশি পরিমাণে ভালোবাসেন যে তারা আসলে এই জিনিসটাকে কমার্শিয়ালি ইউজ করতে চান না। হুম। সো I completely respect their thoughts. Like obviously, এটা তারা যে প্যাশন থেকে করতেছে তাদের জায়গা থেকে তারা কমপ্লিটলি ঠিক আছে। আবার যারা এটাকে কমার্শিয়ালি করছে, কারণ এটা একটা স্কিল, এটা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির যে ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল বর্তমান সময়ে, এবং এটার খুবই হাই ডিমান্ড রয়েছে। সো এই সময়ে আসলে আপনি যখন একটা কাজ কমার্শিয়ালি করছেন, তখন আসলে ডিফাইন্ড হয়ে যাচ্ছে ২ টা বিষয়। সো আমার ক্ষেত্রে আসলে যদি আমি বলি, ট্রাভেল ফিল্মের ক্ষেত্রে আ নিজের জন্য যে কাজগুলা করা হয়, যে আমি ঘুরতে যাচ্ছি, আমি নিজেকে ডকুমেন্ট করছি। এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগে rather than like doing a particular project for other person commercially. তো এইটা কি হয় যে নিজেকে আসলে ক্যামেরা দেখতে কার না ভালো লাগে বলেন? সো আমার স্টোরি আমি বলছি, ক্যামেরাতে কম্পোজ করছি। জিনিসটা আসলে খুবই ফ্যাসিনেটিং আমার কাছে মনে হয়। আর ডকুমেন্টারি যে বিষয়টা রয়েছে, যে ২ টা আসলে ২ টা ডিফারেন্ট জনরা। সো ডকুমেন্টারি ব্যাপারটা নরমালি নিজেকে নিয়ে তো আসলে ডকুমেন্টারি হয় না। যখন ডকুমেন্টারি বিষয়ে বলবো, তখন আম ডকুমেন্টারি এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি যখন ডকুমেন্টারি দেখেন, আপনি কি দেখেন? যে আ পুরা একটা স্টোরির মধ্যে আপনি ঢুকে গেছেন। বা আপনি যখন ওই জায়গাতে কোনো একটা পার্টিকুলার প্লেসে যাচ্ছেন, কোনো একটা পার্টিকুলার গল্প নিয়ে কাজ করছেন, ওই গল্পে আসলে আপনি ঢুকে যাচ্ছেন। তো আ এটা আপনি যখন আ ওয়াচ দেখতেছেন, যখন আপনি ভিউয়ার হিসেবে, তখন আপনার একটা এক্সপেরিয়েন্স। কিন্তু ওইখানে অনেক বিষয় থাকে যেটা আসলে ক্যামেরার সামনে আসে না। যেটা ক্যামেরার পেছন থেকে আপনি দেখতে পারবেন। আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন, একটা ডকুমেন্টারি প্রজেক্ট এর জন্য, বা কোনো একটা লাইক এনজিও প্রজেক্ট, বা যেকোনো জায়গায় যারা আসলে আম ডেভেলপিং কান্ট্রিজ গুলাতে, যারা আসলে আন্ডার প্রিভিলেজড, আন্ডার রিসোর্সড যারা আছেন, তাদেরকে নিয়ে আসলে যখন মানুষ কাজ করতে যায়, তাদের আসলে যে অবস্থা, বা তারা আসলে যেভাবে দিনাতিপাত করেন, এই জায়গাটা আসলে খুবই মানে কি বলা যায় যে আ আমরা আসলে যেমনটা দেখি তার থেকে অনেক বেশি দুর্বিষহ। সো যখন আপনি ওখানে যাচ্ছেন, আপনি নিজের কানে শুনছেন, নিজের চোখে দেখছেন যে তারা আসলে অ্যাকচুয়ালি কেমনভাবে থাকে, তাদের সমস্যা, কি ধরনের সমস্যায় তারা জর্জরিত। কিভাবে আসলে, তখন ওই জায়গাটাতে আপনি যখন যাবেন না, তখন আপনার মনে হবে যে আচ্ছা, মানে আমরা আসলে আ কতটা প্রিভিলেজড তাদের থেকে।
সো প্রিভিলেজড এই সেন্সে যে আমরা আসলে একটা ভালো একটা জায়গায় থাকছি, আমরা ৩ বেলা খাবার খাচ্ছি। আমাদের বৃষ্টির সময় বা অনেক বেশি ঝড় বর্ষা হলে আমাদের চিন্তা করতে হয় না যে আমাদের ঘরে পানি উঠবে কিনা, বা হচ্ছে আমাদের ঘরের চাল উড়ে যাবে কিনা এটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। বা হচ্ছে আমরা যে ৩ বেলা ফ্রেশ খাবার খাচ্ছি, আ আমাদের এটা চিন্তা করতে হয় না যে আমরা আসলে দুপুরে কি খাবো বা রাত্রে কি খাবো। বাট যখন আসলে আপনি উপকূলীয় এলাকায় যাবেন বা যখন আপনি উত্তরবঙ্গে যাবেন, এই যে এখন ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, আপনি যদি এখন উত্তরবঙ্গে যান, দেখবেন যে কি অবস্থা সেখানে। সো এইরকম বিভিন্ন বিষয়গুলো নিয়েই তো নরমালি এনজিও বা এনজিও গুলা কাজ করে। সো আপনি যখন তাদের এই প্রজেক্ট গুলাকে ডকুমেন্ট করতে যাচ্ছেন, আপনি আসলে ওই জায়গাতে ঢুকে যাবেন। এবং আপনার মনে হবে যে জীবনে আসলে অনেক কিছু আ এক্সপেরিয়েন্স করা রয়েছে। যেটা আসলে আপনি আপনি যখন ওই জায়গাতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। সো ওই জায়গাটাতে গিয়ে আমি আসলে ওই যে কমার্শিয়াল যে ভার্শনটা আমার থাকে, যে আমি ডকুমেন্টারি করছি কমার্শিয়ালি, ওই জায়গা থেকে আসলে কমপ্লিটলি আমি বের হয়ে আসি। যে আমি ওখানে যাচ্ছি। আমি মনে হয় যে আমি ওই গল্পের মধ্যে ঢুকে গেছি। বা আমার মনে হয় যে আমি ওই মানুষগুলারই একটা অংশ। সো আসলে একটা একটা রিয়াল স্টোরিটাকে আপনি যখন ফুটিয়ে তুলতে চাইবেন, আপনি যখন স্টোরি টেলিংটাকে প্রপারলি করতে চাইবেন, আপনার আসলে ওই স্টোরির মধ্যে ঢুকে যেতে হবে। আপনার ওই মানুষগুলোর সাথে মিশে যেতে হবে। আপনি ডিরেক্টলি গেলেন ওই এলাকাতে যেয়ে ক্যামেরা ধরলেন, "ভাই ২ টা কথা বলেন" বা "আপনার কি সমস্যা আপনি বলেন।" এমনি যদি আপনি বলেন তারা আসলে কিছুই বলতে পারবে না। হয় তারা লজ্জা পাবে, না হলে তারা ভয় পাবে। কারণ বেশিরভাগ মানুষ আসলে মনে করে যে ক্যামেরা নিয়ে আসলে টিভি চ্যানেলের রিপোর্টাররা বা সাংবাদিকরা ঘোরাফেরা করে। সো তারা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। বাট আপনি যদি তাদের সাথে একটা র‍্যাপো বিল্ড আপ করতে পারেন, তাদের সাথে একটু গল্প করে একটু খোশ মেজাজে আপনি তাদের সাথে মিশে যেতে পারেন, তাহলে আপনি ওই যে এসেন্স টা খুঁজে বের করতে পারবেন। এবং এই জায়গাটা আমার কাছে আসলে সবথেকে বেশি মজার লাগে। এবং একই সাথে আসলে আমি তো বলেছি যে আমি ট্রাভেল ব্রিক পারসন। সো যখন আমি নতুন, নতুন জেলাতে যাচ্ছি, তখন আসলে ওই যে নতুন জায়গায় ঘোরা হচ্ছে। আ এই যে ব্যাপারটা, I really enjoy this thing. অনেক লম্বা করে বলে ফেললাম। সরি ফর দ্যাট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপুর হয়তো নেট ইস্যু হচ্ছে, ওকে। আচ্ছা, আমি আমার নেক্সট কোশ্চেনে যাই যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আর নিজের ক্রিয়েটিভ আইডিয়া কিভাবে ব্যালেন্স করেন? জি, আরেকবার? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এবং নিজের ক্রিয়েটিভ আইডিয়া কিভাবে ব্যালেন্স করেন? ওকে, এটা আসলে খুবই একই সাথে একটু কঠিন কাজ এবং একই সাথে মাঝে, মাঝে মজা লাগে, মাঝে, মাঝে খুবই ফ্রাস্ট্রেটিং লাগে। আম হুম, বিষয়টা কেমন যে হচ্ছে আপনি যখন কমার্শিয়ালি কাজ করছেন, you are bound to do so যেমনটা আপনাকে হুম, বলতেছে আপনার ক্লায়েন্টস। এক্সাক্টলি। সো প্রথমত আসলে এখানে একটা প্রপার নেগোসিয়েশন অ্যান্ড ডিসকাশন এর থ্রুতে আসলে জিনিসটা সেটেল করতে হয়। যে ফার্স্ট অফ অল আমি আসলে যেইভাবে কাজগুলা করি, যে যেকোনো ধরনের কাজ হতে পারে। ফার্স্ট অফ অল আমার ক্লায়েন্টের সাথে কথাটা এরকম থাকে যে, "হোয়াট ডু ইউ ওয়ান্ট?" যে আপনি আসলে কি চান? সো I need to be I need to be clear যে আসলে আসলে আমার ক্লায়েন্ট কি চাচ্ছে। সে দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও দেখছে, দেখে তার মনে হচ্ছে যে আচ্ছা আমার এরকম একটা ভিডিও লাগবে। সে ভাবতেছে যে অন্য একটা কোম্পানির একটা প্রোমো ভিডিও দেখছে। সে আসলে ভাবছে যে আচ্ছা আমার এরকম একটা প্রোমো লাগবে। সো সে আমাকে এসে দেখা যাচ্ছে অনেক কিছু বলতেছে। সো আমি আসলে তার কাছে হুম, কাছে জিজ্ঞাসা করি যে, "ভাই আপনি কি চাচ্ছেন? আপনি ওইটা আমাকে হুম, দেখান বা আপনি আমাকে একটা রিটেন ডকুমেন্টস দেন যেটার মাধ্যমে আপনার পুরো আপনার যে আইটিনারি বা আপনি কি চান আপনার পুরো ডিটেইলস টা ওখানে থাকবে।" আপনার হুম, কনসেপ্ট নোটটা আপনার প্রজেক্টের। তো যখন আমি এটা দেখি যে আচ্ছা ঠিক আছে উনি এই জিনিসটা চাচ্ছেন। তো দেন I হুম, ask him or her যে আচ্ছা আপনার কি কোনো প্ল্যান করেছেন কিনা এটার জন্য? যে আপনি আ এটা কিভাবে করতে চাচ্ছেন? লাইক আপনি তো এটা আউটপুট এরকম চাচ্ছেন বাট কিভাবে চাচ্ছেন? আপনি প্রসেসটা কিভাবে চিন্তা করেছেন? তো তারপরে যখন উনি আমাকে প্ল্যানটা বলে যে আচ্ছা আমি এইভাবে, এভাবে চাচ্ছি জিনিসটা এরকম, এরকম হবে, এরকম, এরকম মিউজিক হবে। তো সেখানে আসলে বিষয়টা এরকম না যে সবসময় তাদের যে রিকোয়ারমেন্টস গুলা হচ্ছে পারফেক্ট থাকে। লাইক তারা দেখা যাচ্ছে যেই জায়গাতে যে আসলে ক্যামেরা বা মিডিয়া পারসন না, সে আসলে এই মিডিয়ার যে টেকনিক্যাল বিষয়গুলো এগুলো আসলে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। আ আমি এক্সাক্টলি। যখন হচ্ছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে আসি নাই, তখন আমার কাছে মনে হতো যে আচ্ছা এটা এরকম। বাট আমি যখন যত শিখছি, যত দিন যাচ্ছে তত আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এটা এরকম, এটা এভাবে কাজ করে, নট এভাবে। সো যখন আসলে উনি আমাকে বলছেন, উনি আসলে কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে চিন্তা করছেন। ওই জায়গাতে আসলে এমন সময় যদি এরকম হয় যে, আচ্ছা উনি যেটা ভাবছেন সেটা আসলে ঠিক না বা উনি যেটা ভাবছেন সেটা ডিফারেন্ট ভাবে চিন্তা করা যেতে পারে। তখন আমি আসলে সেভাবে এক্সাক্টলি। একটা নেগোসিয়েশন এর
থ্রুতে বা একটা ডিসকাশনের থ্রুতে আসলে কথা বলি যে আচ্ছা আপনি এরকম চাচ্ছেন, বাট আপনি যদি এরকম ভাবে জিনিসটা করেন, এটার আউটপুট আসলে এইরকম আসবে, যেটা আসলে আপনার মেইন গোলের সাথে আসলে রিলেভেন্ট না, বা এটা ইররিলেভেন্ট হতে পারে, বা এটা হচ্ছে প্রপার আউটকামটা না নিয়ে আসতে পারে। সো এই জায়গাতে আপনি জিনিসটা দেখেন এইভাবে করতে পারেন কিনা, বা আমরা এইভাবে করতে পারি কিনা। সো ইটস লাইক যে নট আপনি এভাবে করতে পারবেন না, এভাবে করা যাবে না। ইটস লাইক যে হোয়াট অ্যাবাউট দিস, ইফ উই ডু দিস, লাইক স্লাইটলি অ্যাডজাস্টিং, স্লাইটলি মডিফাইং দ্য প্রজেক্ট। সো তাকেই আমি আসলে প্রপোজ করছি যে আচ্ছা আসলে এটা এরকম ভাবে করলে কেমন হয়। তখন উনি দেখছে আচ্ছা ওকে ইটস ভ্যালিড, সো লেটস ডু ইট। সো এইভাবে আসলে একটা ফাইনাল স্কেলেটনটা ক্রিয়েট হয় যে আসলে আমরা কিভাবে কোনো একটা প্রজেক্ট করব। দেন আমরা ফাইনাল প্ল্যান করে, স্ক্রিপ্টিং করে, দেন বাকি শুটিং, এডিটিং, পোস্ট প্রোডাকশন, লাইক এভরিথিং। অলরাইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যেহেতু আমিও ক্রিয়েটিভ কাজের সাথে একটু জড়িত আছি, এটা একটু সত্যি কথা বলতে একটু প্যারা দেয় না? যেরকম আপনি একটা জিনিস চিন্তা করে রাখছেন, বাট আপনার ক্লায়েন্ট বলতেছে যে না, এটা এইভাবেই করতে হবে। ওরা মাঝে মধ্যে একটু মেজাজ খারাপ হয়, বাট আসলে এটা বলা তো যায় না। সত্য কথা বলে ফেললাম। অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জুয়ের কাছে চলে যাই। আচ্ছা, ফারুক কোশ্চেন করে ফেলেছে না? আচ্ছা, আমারটা জি আমি জি জি, আপনি করি। next করুন। যে হ্যাঁ, শিওর শিওর যারা শিওর। ভাইয়ার কাছে কোশ্চেন এখন যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের জন্য আপনার হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল পরামর্শ কোনটা হবে? বা যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এখন করতে চায় বা এখনই শুরু করতে চায়, অনেকে তো ভয় করতে পারে না, যেমন আমি। ওকে, এটা আসলে খুবই খুবই ডিপ একটা কোশ্চেন। আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনি ফটোগ্রাফি করতে চান। আপনার কোশ্চেনটা ছিল যে প্রফেশনালি কিভাবে শুরু করতে চাই ক্যারিয়ার হিসেবে, এটা রাইট? হ্যাঁ, হ্যাঁ, মানে মোটামুটি শুরু করতে চায় কিন্তু ভয় পাচ্ছে, তো এরকম আর কি। আচ্ছা, এখানে আসলে ভয়টা আসলে কি নিয়ে, এটা একটু আইডেন্টিফাই করাটা গুরুত্বপূর্ণ যে আপনি আসলে কি ধরনের ভয় পাচ্ছেন। হুম। এটা এটা আমার কাছে মনে হয় যে আগে যদি একটু ব্রডলি বলি যে এখানে অনেক ভয় কাজ কাজ করতে পারে। আপনি যদি দেখেন যে আচ্ছা আমি একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতেছি। সো আমি আমি হচ্ছে ক্লায়েন্টস পাবো কিনা, বা আমার কাজ আসলে ক্লায়েন্টস এর পছন্দ হবে কিনা, বা আমি আসলে তাকে পিচ করব। আমি তো আসলে তাকে সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেকটা ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার আসলে এক্সপেরিয়েন্স করে। নাহিদ ভাই মেবি রিলেট করতে পারবেন যে আসলে হাউ মাচ ডু আই চার্জ ফর দিস প্রজেক্ট। সো এই যে এক্স্যাক্টলি। বিষয়টা, এই কোয়েশ্চেনটা যে প্রথম দিকে থাকে যে আসলে আমি এই যে ছবি তুলবো, আমার কত টাকা চার্জ করা উচিত? আমি যদি বেশি চার্জ করলে যদি ক্লায়েন্টটা চলে যায়, যদি অন্য কারো কাছে যায়। তো এরকম অনেক কোয়েশ্চেন, অনেক ফিয়ার কাজ করতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয় যে টাইম উইল টেল ইউ এভরিথিং। টাইম উইল টিচ ইউ এভরিথিং। অ্যান্ড আপনাকে আপনি যেই কাজই করেন না কেন, আপনাকে ওই কাজ নিয়ে যারা কাজ করে, ওই কমিউনিটিটা খুঁজে বের করতে হবে। আপনি যদি একটু আশেপাশে খুঁজে দেখেন যে আসলে আপনার আশেপাশে কেউ একজন ছবি কাজ করে, কেউ একজন ভিডিওর কাজ করে, কেউ ভিডিও এডিটিং করে। সো হুম। আপনি তাদের সাথে দেখা করেন। দেখা করে ১ কাপ চা খান। চা খেয়ে বলেন যে, "ভাই আমি হচ্ছে এরকম করতে চাচ্ছি। কি করা যেতে পারে বলেন? আমি একটা ক্যামেরা কিনতে চাচ্ছি। কি করা যেতে পারে? ভাই আমি একটা ক্যামেরা কিনতে চাচ্ছি। কোন ক্যামেরাটা নিলে ভালো হতে পারে? বা আমি কিভাবে আসলে ক্লায়েন্ট পেতে পারি? আমি কিভাবে আসলে ক্লায়েন্ট প্রফেশনাল কমিউনিকেশন মেইনটেইন করতে পারি? কিভাবে আমি একটা পেজ ম্যানেজ করতে পারি? কিভাবে আমি হচ্ছে ভালো এডিট করতে পারি?" সো ইচ অ্যান্ড এভরি ফিয়ার বা কোয়েশ্চেন বা প্রবলেমস বা সবকিছুর আসলে সলিউশন আছে। কিন্তু এটা আসলে যখন একসাথে আপনাকে অ্যাটাক করবে, বা আপনি সবকিছু একসাথে নিয়ে চিন্তা করবেন, তখন আপনি স্ট্রেসড ফিল করবেন। যেটা আসলে আপনাকে কোনোভাবেই সামনে এগোতে দিবে না। সো অবভিয়াসলি আপনাকে অন বাই অন ধরে সর্ট আউট করতে হবে। যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি আসলে কোন প্রবলেমটা ফেস করছেন। দেন অ্যাকর্ডিং টু দ্যাট জাস্ট মেক অ্যাকশন প্ল্যান অ্যান্ড লাইক reach out to those people who can help you solve this problem. আপনি ঠিকই বলেছেন, মানে আসলে আমি একটা প্র্যাকটিক্যাল সলিউশন চাচ্ছিলাম, আপনি তাই বলেছেন যে আসলে যে একটা কমিউনিটি খুঁজে বের করতে হবে, যে তাদের সাথে মিশতে হবে, এছাড়া তো আমি বুঝবো না যে কিভাবে কাজগুলো হয় বা কিরকম কি। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য অবশ্য। থ্যাংক ইউ ফর দিস। আচ্ছা, কমিউনিটির কথা যদি বলি, কমিউনিটিটা অনেক ইম্পর্টেন্ট কেন আমি একটু বলি আমার এন্ড থেকে যে
আমি 10 জন মানুষের সাথে মিশছি, যেমন আমি লেখালেখির সাথে আছি, আমি রাইটার্স ক্লাবের সাথে ছিলাম। তো আমি দেখছি যে আমার 10 জন মানুষই লেখালেখি নিয়ে কথা বলছে, এক একজন এক এক জনরা নিয়ে লিখছে, তখন কিন্তু বিষয়গুলো আমাকে অনেক মোটিভেট করতো এবং শিখতে পারতাম এক একজনের এক এক কাছ থেকে যে উনি কিভাবে করছেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর রেমুনেশনের কথা যখন আসলো, সো আমি বলি যে মানুষ আমাদের নিজেদেরকে মূল্যবান বানানোটা কিন্তু একটা জার্নি ভাইয়া। আজকে হয়তো আমি 50 টাকা করে ফটোগ্রাফি করতেছি, যে আমি মানুষ কাজ দেখতে 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 একটা সময় হয়তো বা এটা 50K তে চলে যাবে, বা এটা হয়তো 1 লাখ চলে যাবে। তো এটা একটা জার্নি। বাট আমি মনে করি তারাই এট দ্য এন্ড অফ দ্য একটা সময় গিয়ে সাকসেসফুল হয় এই জার্নিতে, যারা ধৈর্য ধারণ করে, অপমান অবহেলা কটু কথা শুনে 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 নিজেকে ডেভেলপ করে, দেন একটা পর্যায়ে গিয়ে মানুষ কিন্তু দাঁড়ায়। এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি, বা মতামত যদি বলি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আমার লাস্ট কোশ্চেনে চলে যাব ভাইয়া। অনেকে কিউরিওসিটি থাকে যে ফটোগ্রাফি শুরু করতে চাই, আমার কাছে তো ক্যামেরা নাই, একদম নর্মাল, খুব সহজ কোশ্চেন। বাট আমি একটা ক্যামেরা কিনতে চাই, একটা মোটামুটি একটা বাজেটের ভিতরে। সো শুরু করার জন্য ওয়েডিং ফটোগ্রাফি হোক বা শখ করে যে কোনো শখের ফটোগ্রাফি হোক না কেন, কোন ক্যামেরাটা আপনি একটু সাজেস্ট করবেন যে এই ক্যামেরাটা কিনলে আই গেস শুরুর জন্য বেটার বা মোটামুটি ভালো আহ, হয় আর কি? ওকে, এখানে আসলে প্রথমত আমি যেটা বলবো, obviously whoever wants to come to in this field, you are welcome. হুম, বাট একটা জিনিস আমি আসলে সবসময় বলবো যে আপনি একটা ক্যামেরা কিনবেন, আপনি তখনই একটা ক্যামেরা কেনা উচিত আপনার যখন আসলে ইউ অলরেডি হ্যাভ দ্য বেসিক্স অ্যাবাউট ফটোগ্রাফি। ইউ অলরেডি নো যে হাউ লাইট ওয়ার্কস, হাউ হুম, এনি পার্টিকুলার কম্পোজিশন ওয়ার্কস, গ্রিড লাইন কিভাবে কাজ করে, সাবজেক্ট কম্পোজিশন হুম, কিভাবে কাজ করতে পারে, কালার কিভাবে আসলে হুম, কম্পোজ করা যেতে পারে। সো এই বেসিক জিনিসগুলো যখন আপনি জানবেন, ইউ অলরেডি হ্যাভ আ ফোন, রাইট? ইউ ক্যান ডু এনিথিং উইথ ইউর ফোন। লাইক এখন হুম, ফোনগুলো অনেক বেশি অ্যাডভান্স হয়। সো ফোন নাই এরকম মানুষ আসলে খুব কম পাওয়া যায়। সো আপনি হ্যাঁ, ফোনের অবভিয়াসলি লিমিটেশন আছে। আমি বলব না যে ফোন দিয়ে প্রফেশনালি ফটোগ্রাফি করা যেতে পারে। কিন্তু আপনাকে আসলে ওই বেসিক জায়গাটা আগে জানতে হবে যে কিভাবে আসলে ফটোগ্রাফিটা কাজ করছে। সো যখন আপনি ওই জিনিসটা জানেন, তখন একই সাথে আপনি কিছু বিষয় আপনি জেনে যাবেন যে কিভাবে আসলে কি মানে কালারের ক্ষেত্রে কি মানে ম্যাটার করে, বা ফ্রেম রেটের জন্য কোন ক্যামেরা ম্যাটার, মেগাপিক্সেল কিভাবে কাজ করে, বা হচ্ছে হুম, ভিডিও রেজোলিউশন 1080p নাকি 4K কোনটা কিভাবে কাজ করে। অ্যান্ড মোস্ট মানে ওভারঅল আপনি আসলে কেন ক্যামেরাটা কিনবেন? আপনি কি ফটোগ্রাফির জন্য কিনবেন? আপনি কি ভিডিওগ্রাফির জন্য কিনবেন? নাকি আপনি জাস্ট ব্লগিং এর জন্য কিনবেন? আপনি যদি ব্লগ করতে চান, আপনার জন্য অ্যাকশন ক্যামেরা। আপনি যদি ফটোগ্রাফি করতে চান, আপনার জন্য একটা পার্টিকুলার ক্যামেরা। আপনি যদি ভিডিও করতে চান, একটা পার্টিকুলার ক্যামেরা। এখন হুম, হুম, যখন কথা হচ্ছে যে ফার্স্ট টাইমার বা হচ্ছে এন্ট্রি লেভেল ক্যামেরার ব্যাপারে, তখন আসলে অনেক ধরনের অপশন আছে। এটা বলাটা আসলে খুবই টাফ। কারণ প্রথমত রেঞ্জ একটা বিষয় যে আপনি আসলে কেমন রেঞ্জের ক্যামেরা নিচ্ছেন। আ যদি কোম্পানির কথা বলি, অনেকের পার্সোনাল প্রেফারেন্স থাকে। আমি পার্টিকুলারলি সনি ফ্যান। অনেকে ক্যানন ইউজার আছেন, অনেকে নিকন ইউজ করেন, অনেকে লাইক আরো ভালো, ভালো ক্যামেরা আছে। তারপরে অনেকে হ্যাসেলব্লেড ইউজ করেন, অনেকে ফুজিফিল্ম ইউজ করেন। যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে সোনি এবং ক্যানন মোস্টলি ইউজড হয়, এবং আমি যদি পার্টিকুলারলি রাইট, বলি সোনি সবথেকে বেশি ব্যবহৃত হয়। সো হুম, আপনি যখন সোনির একটা ক্যামেরা কিনবেন, আপনাকে আসলে ওই জায়গাগুলো আগে বুঝতে হবে যে আপনার আসলে কেন লাগছে। সো আমি যদি পার্টিকুলার করে বলি, আম যদি ফটোগ্রাফির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আসলে ওভারঅল চিন্তা করে বলছি। কারণ আপনি আপনি প্রফেশনাল জায়গাটা আপনি মেইনটেইন করতে চাচ্ছেন। সো আমার যেটা মনে হয় যে আপনি যদি প্রফেশনালি কাজ করতে যান, এট লিস্ট আপনার একটা A6400 প্রয়োজন। যেটা আপনার আম শুধু বডির প্রাইসটা নিতে পারে অ্যারাউন্ড লাইক 90,000। অ্যান্ড ক্যামেরার বডি আসলে সবকিছু না। বডির পাশাপাশি আপনার ভালো লেন্স যদি আপনি না নেন, লেন্স, তাহলে রাইট, ওই ওই যে আল্টিমেট কোয়ালিটিটা আপনি আসলে অ্যাভেইল করতে পারবেন না। সো আপনি দেখা যাচ্ছে অনেক কষ্ট করে একটা লেন্স, একটা বডি কিনলেন, কিনে আপনি প্রপার ভালো একটা লেন্স কিনতে পারছেন না। তখন আসলে ওই ভালো বডি দিয়ে আপনার কোনো কাজ হবে না। আপনাকে ভালো লেন্সটা হুম, নিতে হুম, হবে। আবার আপনি একটা এক্স্যাক্টলি, ভালো লেন্স কিনলেন, বাট আপনার বডিটা আসলে কেপেবল না। সেই ক্ষেত্রেও হুম, আসলে খুব একটা ভালো পারফরম্যান্স পাওয়া যাবে না। তো এক্স্যাক্টলি, আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, আমি সাজেস্ট করব if Sony A6400 is a good option. অ্যান্ড যদি আপনি প্যাশনেটলি শুরু করতে চান, তাহলে আসলে আপনার মোটামুটি একটা এন্ট্রি লেভেল ক্যামেরা হতে পারে। যেমন আমি যদি বলি সোনির A6000, এটা আমার ছিল। আমি
এখনো পর্যন্ত এটার খুব দারুণ ফ্যান। লাইক খুবই অসাধারণ একটা ক্যামেরা, খুবই ছোট একটা কম্প্যাক্ট বড়। A6000, রাইট? জি, A6000 এটা আসলে 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। অ্যান্ড এখানে আরেকটা বিষয় আছে যেটা আমি মিস করে ফেলেছি। একটা হচ্ছে ক্রপ সেন্সর, একটা হচ্ছে ফুল ফ্রেম সেন্সর। সো নরমালি ফুল প্রফেশনাল যারা তারা আসলে ফুল ফ্রেম সেন্সর ব্যবহার করেন, যেমন A7 II, A7 III, A7 IV, A7 V রিসেন্টলি লঞ্চ হয়েছে, বা A7R সিরিজের অনেক ক্যামেরা রয়েছে। সো ক্যামেরার মানে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে, আমি ওদিকে না যাই। কিন্তু ওকে। জাস্ট যদি টু দ্য পয়েন্ট কথা বলি, যে আপনি যদি প্যাশনেটলি ফটোগ্রাফি করতে চান, আপনি একটি সনি 6000 অথবা ক্যাননের কিছু ক্যামেরা বের হয়েছে রিসেন্টলি, মিররলেস। সেটা হচ্ছে যে আপনার R50, R100 এই ক্যামেরাগুলো বেশ ভালো। আবার M50 একটা মিররলেস ছিল, এটা একটু পুরাতন, বাট এটাও বেশ ভালো ক্যামেরা। তো এগুলো হচ্ছে আপনি লাইক কোনো রকমে শুরুর দিকে কাজ চালিয়ে নিতে পারবেন। বাট আপনি যদি আউটপুটটা প্রফেশনাল রাখতে চান, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলেছি যে আপনার যদি ফটো এবং ভিডিও দুটো একসাথে করতে চান, সেই ক্ষেত্রে 6400 ইজ আ পারফেক্ট চয়েস, কারণ ওইটার ভিডিও ক্যাপাবিলিটিস অনেক ভালো। সো এই সবকিছু চিন্তা করেই আসলে আপনাকে একটা ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কি কিনতে চান, কেন কিনতে চান এটা ডিসাইড করতে পারলে আপনি কি কিনতে চাবেন এটা ডিসাইডেড হয়ে যাবে। আর যাদের আসলে অনেক বাজেট আছে, অনেক টাকা পয়সা আছে, তাদের আসলে এত কোনো কথাবার্তার দরকার হয় না। তারা জাস্ট চায় কিনে একটা ক্যামেরা নিয়ে চলে আসে। বাট আমি খুব রিলেট করতে পারি, কারণ আমি যখন আমার ফার্স্ট ক্যামেরাটা কিনেছিলাম, আমি 6000 আমি বলেছি। সো তখন আসলে এই যে টাকাটা আমি ম্যানেজ করেছিলাম আমার, লাইক আমি টিউশন করাতাম। সো টিউশন করিয়ে টাকাগুলো গুছিয়ে দেন আমার ক্যামেরাটা নেওয়া। সো I actually feel যে লাইক হাউ ইট ইজ, যে এই ফিলিংসটা আসলে অন্যরকম। আপনি যখন নিজের অর্থে একটা ক্যামেরা কিনবেন এবং আপনার পছন্দের কাজ ফটোগ্রাফি, তখন আসলে জিনিসটা অন্যরকম ভাবে আসলে কাজ করে। দ্যাটস এক্স্যাক্টলি। অল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আমার বাকি কথাগুলো বলার আগে একটু কমেন্ট সেকশনের দিকে তাকাই। রাব্বি ভাইয়া বলেছেন আমাদের ফয়সাল ভাইয়া, ফাহিম মোর্শেদ ভাইয়া বলেছেন লাভ টু হেয়ার ইউর স্টোরি, এন্ড জাহিদুজ্জামান ভাইয়া বলেছেন ভাইয়ার কাজগুলো বেশ ক্রিয়েটিভ। সৌরভ ভাইয়া গান বলেছেন উনি হয়তো বলছেন ব্যাডমিন্টন খেলতে আসার কথা। অলরাইট। আর বলছেন যে আমার সাথে তানভীর ভাই বলেছেন দারুণ আলোচনা। Thank you so much. And the thing and ওকে ভাই, এবং আরেকটা কোশ্চেন যেটা বলতে চাই যে আপনি যে পেজ ম্যানেজ করছেন, সো পেজ ম্যানেজ কিভাবে করেন? যারা অনেকে পেজ খুলতে চায়, অবশ্যই ফটোগ্রাফি করার জন্য নিজের কাজকে জানান দেওয়ার জন্য পেজ ওপেন করতে হয়, রাইট? সো পেজ কি আপনি ম্যানেজ করেন নিজের আসলে, রাইট? আচ্ছা, সত্যি কথা বলতে আসলে পেজ ম্যানেজ করতে আমি আসলে খুবই কাঁচা। মানে আমার আমার এমনও অনেক, লাইক আমি লাস্ট ইয়ারে যত কাজ করেছি, কিছু কাপল শুট ছিল, কিছু ওয়েডিং এর কাজ ছিল। নরমালি কর্পোরেট কাজ বা লাইক অফিসিয়াল কাজগুলো আমরা শোকেস করতে পারি না এখানে। আমরা তো ভেন্ডর হিসেবে কাজ করি, সো আমাদের ওই কনসেন্টটা থাকে না তাদের থেকে, যে তারা ওই অথরিটিটা আমাদেরকে দেয় না যে এগুলো আমরা পাবলিকলি নিজের পোস্ট করতে পারবো। কিছু কিছু কাজ পোস্ট করা যায়। আবার হচ্ছে যেই ফটোগ্রাফির কথা যেগুলো করেছি, সেগুলা অনেক কাজই আমি আসলে এখনো পর্যন্ত পোস্ট করিনি কোথাও। জাস্ট আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছি ওই পর্যন্ত। সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পেজ ম্যানেজমেন্ট। আহ এই জায়গাতে আমার মনে হয় যে ব্র্যান্ড ক্যানভাস হেল্প করতে পারে আপনাদেরকে। লাইক মেবি they are doing things about like how to মানে পেজ নিয়ে somehow like page boosting or like online social media রাইট, যেটা management ডিজিটাল মার্কেটিং এজেন্সি, রাইট? হ্যাঁ, marketing এক্স্যাক্টলি। agency হিসেবে। So you can obviously contact Brand Canvas. They're amazing at this. So yeah. থ্যাংক ইউ। এই কোশ্চেনটা করেছিল সাইদ ওমর আল ফাহাদ ভাইয়া। দেন আমি একটু তাকাই, ইফতিদা আপু বলেছেন যে ফয়সাল ভাই ইজ গ্রেট। ওকে, রমজান ভাই বলেছেন প্রিয় ফয়সাল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আমি ক্যামেরা নিয়ে একটু বলি। আমি পার্সোনালি রেগুলার না ইউজ করেছি, সেটা হচ্ছে 77D ক্যাননের। ক্যাননের 77D, যেটা আই থিঙ্ক বেসিক হিসেবে খুব একটা খারাপ লাগেনি আমার কাছে, যদি আমি বেশি বুঝি না ফটোগ্রাফির জন্য। আই গেস 77D চলে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা ইনশাল্লাহ একদিন ক্যামেরা নিয়ে একটা সেশন করবো পুরোটা। তো ক্যামেরা নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, আমিও জানি ক্যামেরা কি হয়েছে, ক্যামেরা কখন আইএসও বাড়াইতে হয় কমাইতে হয়, তো বেসিক টুকটাক আর কি জানা আছে। তো আমরা পুরো ক্যামেরা নিয়ে
চাইলে একটা কোর্সও লঞ্চ করে ফেলতে পারে, এটা হতে হতে পারে। So, আমি আশা করবো যে ব্যান্ড ক্যানভাস থেকে এরকম একটা কোর্স লঞ্চ করা হোক, এবং ফয়সাল ভাই সেই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকুক। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই। ইনশাল্লাহ টিএসসি তে চাকরি থেকে একদিন আড্ডা দেওয়া হবে, ক্যামেরা নিয়ে কথা হবে, ফটোগ্রাফি ইনশাআল্লাহ। নিয়ে কথা হবে। কজ এই আমি এত আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে, কজ ক্যামেরা সিনেমা এই বিষয়গুলো নিয়ে আসলে আমার অনেক বেশি আগ্রহ জায়গা একটা আছে। So, মনে হলো একটা ওয়ার্কশপ করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্যান ক্যানভাস দ্য হাসলার শো এপিসোড 9 আজকে আমাদের সাথে ছিলেন ক্রিয়েটিভ ফটোগ্রাফার এন্ড ভিজুয়াল স্টোরি টেলার সাইদ ওমর আল ফয়সাল ভাইয়া, এবং এপিসোড 10 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বিদায় জানাচ্ছি, এবং সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।